রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি একেবারে বোমা ফাটিয়েছেন যে বাংলাদেশে কিভাবে করে এই অন্তর্বর্তীকালীন সরকার যেই অসাংবিধানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং সেইখানে তার কি ভূমিকা ছিল, তিনি নিজেকে এক ধরনের সাফাই দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তার বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে তিনি রাষ্ট্রদ্রোহিতামূলক কর্মকাণ্ড করেছেন। এই প্রশ্ন যদি আপনারা তাকে তোলেন, পরতে পরতে তার প্রমাণ পাওয়া যাবে। কিভাবে তার ২ পর্বের যেই সাক্ষাৎকারটি কালের কণ্ঠ নিয়েছে, সেই সাক্ষাৎকারের কয়েকটি ভাগ যদি আমি করি, যে তিনি ১ম পর্বে আ ত ডক্টর ইউনূসের সরকার কেমন করে তার উপর তাকে অসম্মানিত করেছে, অপদস্থ করেছে, গৃহবন্দী করে রেখেছে এক প্রকার, সেইটি যেমন এক ধরনের সাফাই তিনি দিয়েছেন, তার পরের পর্বে আরো দৃশ্যমান হয়ে ওঠে যে তিনি দেশে জরুরি অবস্থা জারি করতে চাননি। এমনকি ৩ বাহিনী প্রধানও জরুরি অবস্থা জারি করতে চাননি। কেন? এবং এখানে আ রাষ্ট্রপতি একটি বাহবা নেয়ার চেষ্টা করেছেন যে তিনি জরুরি অবস্থা জারি না করে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছেন। এটা একটা ক্রেডিট তিনি নিতে চান। কিন্তু সাংবাদিক আ সাংবিধানিক ধারাবাহিকতা কেমন করে রক্ষা হলো? আপনারা যদি ভুলে যেয়ে না থাকেন, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী তার একটি সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন। সেখানে তিনি স্বীকার করেন যে তার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন রকম কোন পদত্যাগপত্র নেই। যেহেতু তার কাছে কোন পদত্যাগপত্র নেই, তাহলে তিনি কেমন করে সংসদ ভেঙে দিয়েছিলেন? সেই এখতিয়ার কি তার আছে? তাহলে তিনি কেমন করে সাং আ মা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করলেন? শুধু তাই নয়, দেশে তখন যেরকম অরাজক পরিস্থিতি বিরাজ করছিল, সেরকম একটি অবস্থায় জরুরি অবস্থা জারি করা ছিল একটা খুবই গুরুত্বপূর্ণ জরুরি অবস্থা মানে এমার্জেন্সি কেন? এর চেয়ে জরুরি পরিস্থিতি বাংলাদেশে আর কি বা হতে পারে? কিন্তু তিনি সেটি না করে আসলে রাষ্ট্রদ্রোহিতামূলক কর্মকাণ্ড করেছেন কিনা? সেই প্রশ্নটি নিশ্চয়ই আইনজীবী যারা রয়েছেন, আইনজ্ঞ যারা রয়েছেন তারা ভেবে দেখবেন। এর মধ্যে আরেকটি এই প্রত্যেকটি বিষয়ের আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে বলব তিনি যে সমস্ত বক্তব্যগুলো দিয়েছেন। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তিনি তার নামে ১৩৩ টি অধ্যাদেশ আ জারি করা হয়েছে। রাইট? সেই ১৩৩ টি অধ্যাদেশের মধ্যে তিনি বলছেন যে ইউনূস সরকার এক প্রকার জালিয়াতি করেছে, যে তিনি অনেকগুলো অধ্যাদেশ জানেনই না, কোনটি জানেন। এটি একটি তিনি দায়সারাভাবে এড়িয়ে গেছেন। কিন্তু আসলেই তিনি সেই আ অধ্যাদেশগুলো সম্পর্কে জানতেন কিনা, এই প্রশ্নটি মনে আসা অবান্তর নয়। কারণ এখন এই মুহূর্তে যখন তিনি বলেন যে তিনি এই বিএনপি সরকার যদি চায়, তারেক রহমান যদি চান যে তিনি রাষ্ট্রপতি থাকবেন, তাহলে আ তিনি তাতে তার আপত্তি নেই। তার মেয়াদকাল ২০২৮ সাল পর্যন্ত। ফলে তিনি থাকার আগ্রহই প্রকাশ করেছেন। তারেক রহমান তাকে রাষ্ট্রপতি রাখবেন কি রাখবেন না, সেটি অন্য আরেকটি প্রসঙ্গ, তিনি আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু আপনারা যদি আরেকটু পিছনের দিকে যান, নির্বাচনের আগে তিনি রয়টার্স এর সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে নির্বাচন শেষ হওয়ার পরে তিনি পদত্যাগ করবেন। আ তার যেহেতু মেয়াদকাল ২০২৮ সাল পর্যন্ত, ফলে তার এই নির্বাচনের আগে আগাম এই কথাটি বলারই বা মানে কি ছিল? আর আজকে যখন বিএনপি ক্ষমতায়, তখন তিনি আবার আগ্রহ প্রকাশ করছেন যে তার মেয়াদকাল তো ২০২৮ সাল পর্যন্ত। ফলে বিএনপি যদি চায় তিনি আ রাষ্ট্রপতি থাকতে তার কোনো আপত্তি নেই। না চাইলে তিনি চলে যাবেন। বিষয়গুলি খুবই ইন্টারেস্টিং এই কারণে যে দেখুন, আ একে তো তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পাননি, দ্বিতীয় তিনি সংসদ ভেঙে দিয়েছেন, তৃতীয়ত তিনি আ জরুরি অবস্থা জারি করেননি। দেশে এত রকম বিষয় ঘটে গেছে, আপনার সংসদ ভবনে হামলা, গণভবনে হামলা, বিচার বিভাগে হামলা। প্রত্যেকটি ক্ষেত্রে একটা অরাজক ভীতিকর পরিস্থিতি। বাংলাদেশের মানুষ আতঙ্কিত হয়েছিল। কেউ জানে না কি হচ্ছে, কিভাবে হচ্ছে। সেরকম একটা পরিস্থিতিতে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, তার যে এখতিয়ারগুলো ছিল সেগুলো তিনি কেন পালন করেননি? শুধু এই প্রশ্ন দিয়েই তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয়া যায়। তিনি রাষ্ট্রদ্রোহিতামূলক এই রাষ্ট্র রক্ষায় তিনি ব্যর্থ হয়েছেন। শেষমেষ যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা গেল, আ
আদৌ গেছে কিনা এটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে। কারণ আমরা জানি তখন আ তিনি বলা হয়েছিল যে এই সরকার গঠিত হয়েছে ১০৬ ধারা অনুযায়ী আর্টিকেল 106 অনুযায়ী আ এই সরকার গঠিত হয়েছে। সেখানে আপিল বিভাগের মতামত নেয়া হয়েছে। তিনি এখানে এই সাক্ষাৎকারে সেটি ব্যাখ্যাও করেছেন। whereas প্রধান বিচারপতি তখন ছিলেন সেনা হেফাজতে। সেখান থেকেও তিনি আ অ্যা মানে সেখান থেকে তার মতামত নেয়া হয়েছে কিনা আমরা জানি না। কিন্তু এই ব্যাপারেও শাহাবুদ্দিন চুপ্পু তার কিছু ওপিনিয়ন দিয়েছেন। ওই কথাগুলিও বলব। এর বাইরে আরেকটি দেখুন, যখন শেখ হাসিনা চলে গেছেন, তখন দেশবাসী নাকি আশ্বস্ত হয়েছেন যে তিনি চলে গেছেন, দেশান্তরিত হয়েছেন। আমি যদি তার সেই দিন মানে ৫ই আগস্টের ঘটনাক্রম তিনি যেভাবে দেখেছেন, সেটি আপনাদেরকে বলব। তার আগে একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি। দেখুন, বাংলাদেশে ৫ই আগস্টের আগে পরে মিলিয়ে যা ঘটে গেছে তার ২০% আমরা এখনো জানি না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আ মধ্য এই সাক্ষাৎকারটির মধ্য দিয়ে যে কথাগুলি আমাদের সামনে এখন এসেছে, এটি একটি অংশ, এটি একটা সাইড। কিন্তু এর বাইরে আরো অনেকগুলো দিক রয়েছে। যেমন জামাতের আমির আজই তিনি তার ফেসবুকে একটি মন্তব্য করেছেন যে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ঘটনার সবকিছু বিস্তারিত বলেননি। নিশ্চয়ই আরো অনেক কিছু বেরিয়ে আসবে। কিন্তু আমরা যদি একটু দেখি যে দেখুন সেদিন তিনি কিভাবে করে আ ওই ওই দিনের মানে ৫ই আগস্টের ঘটনাক্রম বর্ণনা করছেন। তিনি বলছেন যে, যখন বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে তখন তাকে জানানো হয় যে, যেকোনো মুহূর্তে প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন। ১২ টার সময় তাকে জানানো হয় যে, তিনি প্রস্তুতি নিচ্ছেন যে বঙ্গভবনে আসার। মানে শেখ হাসিনা বঙ্গভবনে আসার প্রস্তুতি নিচ্ছেন। তার আগে তিনি নাকি আঁচই করতে পারেননি যে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে। তবে তিনি যখন মানে শেখ হাসিনা যখন এখানে আসবেন বলছেন এবং হেলিকপ্টারও রেডি, তখন তারা ঘটনার ভয়াবহতা সম্পর্কে ধারণা করতে পারেন। মানে যখন তিনি জানতে পারেন যে শেখ হাসিনা আসছেন, হেলিকপ্টার প্রস্তুত রয়েছে, তখন ঘটনার ভয়াবহতা সম্পর্কে তিনি মানে বুঝতে পারেন যে কি ঘটতে যাচ্ছে। 12:30 টার দিকে তাকে জানানো হয়, না শেখ হাসিনা আসছেন না যখন জেনেছেন, তখন তারা আরো সতর্ক ছিলেন বলে তিনি এই সাক্ষাৎকারটিতে উল্লেখ করেন। মানে শেখ হাসিনা আসছেন তাহলে তাদের কি করণীয়? কিছুক্ষণ পরেই তাকে তিনি শুনেছেন যে আ উনি দেশ ছেড়েছেন। মানে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। তিনি কোথাও তার নামটি উচ্চারণ কিন্তু করেননি। উনি, তিনি বলে বলেছেন। আ শাহাবুদ্দিন চুপ্পু এই সাক্ষাৎকারটিতে আরো বলেন যে, একসময় তিনি জানতে পারলেন যে তিনি অলরেডি মানে শেখ হাসিনা অলরেডি দেশের বাইরে চলে গেছেন। তখন তাদের প্রায় কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। মানে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেছেন, তখন নাকি তার একদম কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। কি করা যায়, কিভাবে কি হবে, এসব নিয়ে তারা আলোচনা করলেন প্রায় ২-৩ ঘন্টা। সিদ্ধান্ত হলো সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডাকা হবে এবং এই কাজে সেনাবাহিনীর টিম নিযুক্ত ছিল। এরপর তারা চলে গেলেন মানে সেনাবাহিনীর টিম চলে গেলেন। সেনা সদরে দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একত্রিত করা হলো। বৈষম্য বিরোধী ছাত্র দলের ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যেও কেউ ছিল। তখন যাদের পাওয়া গেছে তাদেরকে নিয়েই আবার তারা বঙ্গভবনে আসেন। আর তারা আবারও বৈঠকে বসেন। এইভাবে করে তিনি যে ঘটনার বর্ণনা করেছেন, এইখানে মানে একটা জোড়াতালি দেয়ার বিবরণ দিয়েছে। কিন্তু আমরা আপনাদের আপনারা আমি বিশ্বাস করি আপনারা সবাই কমবেশি তখন টেলিভিশন সেটের সামনে বসেছিলেন। দীর্ঘক্ষণ টেলিভিশনের স্ক্রল গুলো মানে টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ ছিল এবং সেখানে স্ক্রল ছিল যে সেনাপ্রধান ভাষণ দেবেন। আ এর মধ্য থেকে তারও আগে সকালবেলাতে আসিফ নজরুল তিনি স্বীকার করেছেন তার আগের দিন মানে ৪ই আগস্ট আসিফ নজরুলের সঙ্গে সেনাপ্রধানের কথা হয় বা সেনা সদর দপ্তর থেকে তাকে ফোন করা হয়। তারপরে সকালবেলা থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়। আর এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলছেন যে বেলা ৩টার পর থেকে তারা নাকি এই কার্যক্রমগুলো শুরু করেছেন। দেখেন কথার ফাঁক-ফোকর আপনাদের নিজের চোখকে বিশ্বাস করবেন নাকি তার কথা বিশ্বাস করবেন সেটি আপনারাই ধরে নিন। এই তিনি যখন বলেন তারপরে তারা বৈঠকে বসেন যে কিভাবে কি অগ্রগতি করা যায়, কিভাবে কি হবে। তখন সাংবাদিক হায়দার আলী মানে কালের কণ্ঠের সাংবাদিক হায়দার আলী তাকে প্রশ্ন করেন। ওই প্রেক্ষাপটে দেশ জুড়ে ব্যাপক গুঞ্জন শুরু হয় যে জরুরি অবস্থা জারি করে দেশে সামরিক শাসন শুরু হতে পারে। এ ধরনের কোনো আলাপ কি উঠেছিল প্রকাশ্যে বা গোপনে?
দেখুন, ঐরকম একটি ভয়াবহ পরিস্থিতিতে যেকোনো মানুষের মধ্যে মানুষ একটা 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 শান্তির জায়গা খুঁজছিল যে কিভাবে এই পরিস্থিতি সামাল দেয়া যায়। এবং বিভিন্ন জায়গা থেকে আমি এত দূরে বসেও শুনছিলাম যে জরুরি অবস্থা জারি হতে পারে। কিন্তু মানে রাষ্ট্রপতি কি করেছিলেন দেখুন এই হায়দার আলীর এই প্রশ্নের জবাবে শাহাবুদ্দিন চুপ্পু যা বললেন, আ মানে এটি আরো বিস্ময়কর। আপনাদের মনে প্রশ্ন আসবে যে এ কেন শাহাবুদ্দিন চুপ্পু জরুরি অবস্থাটি জারি করলেন না? আ তিনি বলছেন যে এমন কোনো আলাপ ওঠেনি। দেখুন, এরকম নাকি কোনো আলাপ ওঠেনি। বরং এখানে তিনি দৃঢ়ভাবে বলতে পারেন যে সেনাবাহিনী এখানে যে ভূমিকা রেখেছিল তা অবশ্যই স্মরণীয়। স্মরণীয় এই কারণে যে সঠিক সময়ে সঠিক ভূমিকা তারা রেখেছে। তারা ইচ্ছা করলে মার্শাল ল দিতে পারত, চাইলে এমার্জেন্সি মানে জরুরি অবস্থা দিতে পারত। যেটা দেওয়ার জন্য তার উপর নাকি মানে রাষ্ট্রপতির উপর নাকি অনেক চাপ ছিল। কারণ আপনারা জানেন যে রাষ্ট্রপতি শুধুমাত্র রাষ্ট্রপতিই কিন্তু জরুরি অবস্থা জারি করতে পারেন। আ ফলে তাকে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্নভাবে জরুরি অবস্থা জারি করতে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। এখানে তিনি একটু মানে তাকে বিভিন্ন মহল থেকে অ্যা জরুরি অবস্থা জারির জন্য বলা হচ্ছিল। এখানে তিনি আবার একটু ইঙ্গিতও দিলেন যে কারা তাকে চাপ তৈরি করছিল। এখানে বলেন যে এখানে একটি কথা না বললেই নয় যে ওই সময়ে একটি প্রতিবিপ্লব ঘটানোর উদ্যোগও ছিল। আ বুঝতে পারছেন আপনারা যে একটা প্রতিবিপ্লব হতে পারে সেই প্রতিবিপ্লবটা কারা করবে সেনাবাহিনীর ভেতরে? আমরা সেনাবাহিনীর ভেতর থেকে এরকম অনেক রকম গুঞ্জন শুনছিলাম। কিন্তু আ রাষ্ট্রপতি বলছেন যে তার উপরে জরুরি অবস্থা দেওয়ার জন্য অনেক চাপ ছিল। আ কিন্তু প্রতিবিপ্লব ঘটানোর যেই কথা তিনি শুনছেন, সেই পরিপ্রেক্ষিতে সাংবাদিক জয়নাল আবেদীন প্রশ্ন করেন যে, "কোন পর্যায় থেকে প্রতিবিপ্লবের উদ্যোগ হয়েছিল? আর কারা জরুরি অবস্থা জারির জন্য প্রভাবিত করতে চেয়েছিল?" খুব সঙ্গত কারণ যে প্রশ্নটি একটু আগে আমি করলাম, আ সেই প্রশ্নটির উত্তরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বললেন যে, "এটা তো আপনারা বোঝেন সাধারণত এ ধরনের পরিস্থিতিতে অনেক সুযোগ সন্ধানী পক্ষ থাকে। দেশীয় ও বিদেশি বিভিন্ন এজেন্সি তৎপর থাকে। তাদের তরফ থেকেই নানা প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে। বিশেষ করে একটি জটিলতা সৃষ্টির উদ্দেশ্যে অসাংবিধানিক কিছু করে দেয়ারও চেষ্টা চালিয়েছে। তার কানে বারবার বলা হচ্ছিল তিনি যেন এমার্জেন্সি দেন। তবে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনীর প্রধান এটার সম্পূর্ণ বিরোধী ছিলেন বলে এই আ সাক্ষাৎকারে শাহাবুদ্দিন চুপ্পু দাবি করেন। আ সামরিক আইন জারি করার ব্যাপারে বিরোধী, জাতীয় সরকার গঠন করার ব্যাপারে বিরোধী এবং এমার্জেন্সি দেওয়ার ব্যাপারেও তারা বিরোধী ছিলেন। তারা বলছিলেন এভাবেই কন্টিনিউ করে নির্বাচন পর্যন্ত যাওয়া যায় কিনা। এ কারণে তিনি মানে রাষ্ট্রপতি সেসব শক্ত হাতে দমন করতে পেরেছিলেন। আপনারা বুঝে দেখুন, যখন বাংলাদেশের মানুষ একটা ভয়াবহ অন্ধকার পরিস্থিতির মধ্যে, তখন বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারির জন্য চাপ দেয়া তৈরি হয়েছিল। একমাত্র রাষ্ট্রপতিই পারতেন ওই পরিস্থিতিকে সামাল দিয়ে জরুরি অবস্থা জারি করে তখন ধীরে, ধীরে একটি নির্বাচনের দিকে অগ্রসর হওয়া। কিন্তু ওই পরিস্থিতিটা সামাল দেয়ার জন্য তার উপর রাষ্ট্র যে দায়িত্ব দিয়েছিল, তিনি সেটি পালন করেননি। জরুরি অবস্থা তিনি দেননি। জরুরি অবস্থা যদি তিনি জারি করতেন, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যেই ডক্টর ইউনূসের সরকার, সেটি অপ্রাসঙ্গিক হয়ে যেত। জরুরি অবস্থা তিনি যদি জারি করতেন, পুরো বাংলাদেশ জুড়ে যে অরাজকতা তৈরি হয়েছিল, বিচার বিভাগের উপর যেভাবে করে হামলা হয়েছিল, আপনারা নিশ্চয়ই মনে আছে যে অ্যা বা বা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে প্রত্যেকটি জায়গায় পুরো আদালত প্রাঙ্গণে বিচারপতিদেরকে জোর করে, করে পদত্যাগ করানো হচ্ছিল। আ সবকিছু তছনছ করে দেয়া হচ্ছিল। সেই পরিস্থিতিগুলি কিন্তু আ এড়িয়ে যাওয়া যেত। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি সেগুলো তো করেনইনি, উপরন্তু তিনি তিনি ওই দায়িত্ব পালন না করে কার উদ্দেশ্যে, কাদের জন্য তিনি এই এই আমি মিথ্যাচার শব্দটি আমি বলব না। তিনি নিজেকে এখন একেবারে সাধু দেখাতে চাচ্ছেন। তিনি নিজেকে একেবারে আ সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে চাচ্ছেন। অথচ তার বক্তব্যের মধ্যেই পদে, পদে তিনি সাংবিধানিক ধারাবাহিকতা ভঙ্গ করেছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র না পেয়েও তিনি ওই আ মা সংসদ ভেঙে দিয়েছেন।
তিনি জরুরি অবস্থা জারি করেননি। তিনি নানানভাবে প্রভাবিত করেছেন কিংবা তার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থেকেছেন। ফলে একদিন না একদিন রাষ্ট্রপতিকে এই কৈফিয়তগুলো কিন্তু দিতে হবে। এই প্রসঙ্গে আমি আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি। আমরা ১৮ মাসে অনেকবার দেখেছি যে ৩ বাহিনী প্রধান, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বেশ কয়েকবার গিয়েছেন বঙ্গভবনে। আ এমনকি গত বছর রোজার মধ্যেও আমরা দেখলাম তিনি আকস্মিকভাবে বঙ্গভবনে গেলেন। পরে তিনি সেখানে বললেন যে তিনি ইফতার করতে গিয়েছিলেন এবং পরে একটি আ জামাতে নামাজ অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি সেনাপ্রধান সেখানে ইমামতি করে পরে ফিরে আসলেন। রা সি গত ১৮ মাসে মানে ইউনূসের এই শাসনামলে যতবার আ বা ভয়াবহ পরিস্থিতির উদ্রেক হয়েছে মানুষের মনে জরুরি অবস্থা জারি করা নিয়ে একটি আ আশা তৈরি হয়েছিল। কিন্তু তিনি সেটি করেননি। কেন করেননি? এই প্রশ্নের উত্তর একদিন না একদিন তাকে দিতেই হবে। কেউ তাকে সেখান থেকে রক্ষা করতে পারবে না।